বিভিন্ন ব্যস্ততা এবং অসুস্থতার জন্য আমার শ্রীমঙ্গলের পার্ট 2 ভিডিওটা দেওয়া হয়নি। ফাইনালি আজকে সুযোগ পেয়ে একটু ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করে ফেললাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পার্ট 2তে থাকবে আমি শ্রীমঙ্গলের রিসর্টে থাকার পাশাপাশিও কোথায় গেলাম, কি করলাম, ঘুরলাম কোথায় কোথায়, সেটা নিয়েই থাকছে সব কিছু। তো শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন। সেকেন্ড ডেতে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে যাই শ্রীমঙ্গলের সব থেকে পপুলার একটা স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই উদ্যানে প্রবেশ ফি ছিল 120 টাকা করে সম্ভবত। তো আমরা দুইজন টিকিট কেটে নিলাম এবং সাথে কিন্তু আমাদের একজন গাইডও নিলাম। আমরা যে গাইড নিয়েছিলাম 1 ঘন্টার জন্য, তার পেমেন্ট ছিল 300 টাকা। উদ্যানের কিছু দূর হাঁটতেই চোখে পড়ে রেল লাইন। এই রেল লাইন অনেক বেশি পপুলার, অবশ্যই আপনারা শ্রীমঙ্গল আসলে কিন্তু এই স্পটটা ঘুরবেন। আর এই রেল লাইনে আমার আছে জল মুভির কিছুটা শুটিং হয়েছিল। এছাড়াও 1956 সালে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ এই মুভির শুটিংও হয়েছিল। আমরা কিছুক্ষণ রেল লাইনের আশেপাশে সময় কাটালাম, এরপর সোজা চলে যাই খাসিয়াপল্লির উদ্দেশ্যে। আমি যখন শ্রীমঙ্গল গেলাম তখন কিন্তু রমাদান মাস ছিল, মোটামুটি শেষের দিকে ছিল রমাদান, গরমও ছিল। তো আমার কাছে মনে হয়েছে এই লাউয়াছড়া উদ্যানের ভিতর থেকে যখন হেঁটেছি এত বেশি শান্তি লেগেছিল, সবুজ আর সবুজ চারদিকে। এর আগেও আমি এসেছিলাম এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেশ কয়েক বছর আগে, 2019-এর দিকে মেবি আমি এসেছিলাম, ওইভাবে মনে পড়ছে না। খাসিয়াপল্লিতে ঢুকতে না ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম করছে এই কিউটিটা। খাসিয়াপল্লিতে যখন আমরা প্রবেশ করি একদম ঠিক দুপুর টাইম ছিল, নিরিবিলি, কেউই ছিল না ওইভাবে। আর প্রত্যেকটা বাড়ির সামনে খুব সুন্দর ফুল গাছ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গোছানো ছিল। আমার মনে আছে আমি 2019-এ যখন এসেছি একটু মাটির ঘরের পরিমাণটা বেশি ছিল। যাই হোক, পুরো পল্লীটার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এখানে নির্দেশনা আছে যে ছবি বা ভিডিও ওইভাবে করা যাবে না। আমি যতটুকু আমার এরিয়ার ভিতরে যখন প্রবেশ করেছি, আমাকে যখন গাইড ভাইয়া নিষেধ করেছে, আমি ভিডিও করা অফ করে দিয়েছি। এবং আমার কাছে মনে হয় ঘুরতে গেলে এটা মেনটেন করা উচিত, পারমিশন নেওয়া উচিত সবারই আমাদের। তো আমরা যখন লাউয়াছড়া থেকে বের হব, এই বানর মামার সাথে দেখা হয়ে গেল। পুরো সময়টা খুবই ভালো কাটিয়েছি, একদম নিরিবিলি একটা পরিবেশ। ঘোরাঘুরি শেষ করে মনে একরাশ শান্তি নিয়ে আমরা ফিরে গেলাম আমাদের রিসর্টে। আমরা রুমে এসে ফ্রেশ হতে না হতেই দেখি ইফতারির টাইম হয়ে আসছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম ইফতার করতে। আমাদের সেকেন্ড ডেতে রিসর্টে প্লেটার ছিল বিরিয়ানি, আর সাথে তো ইফতারের আরও কয়েকটা আইটেম ছিল। টিলাগাঁও ইকো ভিলেজের খাবারের পরিবেশনা বা খাবারের স্বাদ যাই বলেন, আমার কাছে এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ইফতার করে আমরা রুমে চলে যাই। রুমে গিয়ে আমরা আবারও একটু রেস্ট করি, এরপর কিছুটা সময় ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে আবারও সেহরি করতে চলে আসি ডাইনিংয়ে। আর সেকেন্ড ডেতে আমাদের সেহরিতে ছিল মুরগির মাংসর যে প্যাকেজটা, সেটা সাথে তো ভর্তা, সবজি, ডাল, ভাত এগুলো ছিলই। আলহামদুলিল্লাহ খাবারের স্বাদ বরাবরের মতোই খুব ভালো ছিল। আসলে কোথাও বাইরে ঘুরতে গেলে এই খাবারটা খুবই ইম্পর্টেন্ট, আমি এর আগের ভিডিওতেও বলেছি বা সবসময় দেখানোর চেষ্টা করি। যাই হোক, সেহরি করে রুমে চলে যাই। আমাদের চেক আউটের দিন ছিল ওই দিন। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গোছগাছ করে বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। 2 রাত ছিলাম আমরা। থার্ড ডেতে যেহেতু আমরা চা বাগান ঘুরে নিই, একটু গাড়ি থামিয়ে ভালো একটা চা বাগান দেখে সেখানে যাই, একটু টুকটাক ক্লিপ নেই। আর বর্ষাকালে চা বাগান যতটা সুন্দর হয়, এরকম খরা রোদে চা বাগানের ভিউ আসলে অতটা সুন্দর হয় না। চা বাগান ঘোরাঘুরি হয়ে গেলে যাওয়ার পথে এই মণিপুরি হ্যান্ডিক্রাফটের শপটা চোখে পড়ে। আর কোথাও ঘুরতে গেলে লোকাল জিনিসপত্র দেখলে তা আমি কালেক্ট করব না বা টুকটাক কিছু কিনবো না, সেটা তো হতেই পারে না। শপের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বাসার জন্য টুকটাক কেনাকাটা করলাম। শ্রীমঙ্গলে এসেছি আর চা পাতা নিব না তা তো হয়ই না, বাসার জন্য একটু চা পাতা, একটু বালা চাও এগুলো কিনে নিলাম। কেনাকাটা শেষ করে আমরা আবারও রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে। এই ছিল শ্রীমঙ্গলের সেকেন্ড পার্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।